সুধামৃত। বাসের জানালা দিয়ে বাইরের নীলাকাশটা দেখতে পেয়েই মন ফুরফুরে হয়ে গেল সুধার। অফিসের কাজের চাপে কতদিন তার প্রকৃতি দর্শন হয়নি। ভাবতেই নিজেকে কেমন যেন স্বাধীন স্বাধীন মনে হতে লাগলো। সে নিজের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠল, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। বিশুদ্ধাতার যোগ শালা আত্মহোমের বনহি জ্বালা, বিশুদ্ধাতার যোগ শালা আত্মহোমের বনহি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। সুধার এই এক স্বভাব। সে খুশি থাকলে স্থান কাল পাত্র ভেদে গুনগুনিয়ে গেয়ে ওঠে। গান শেষ হতেই সে খেয়াল করল পাশে বসা ছেলেটি তার দিকে ভীষণ বিস্ময় নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটির বয়স আনুমানিক 20-22 হবে। সুধার চেয়ে বয়সের ছোটই। পরনে আকাশি নীল রঙের টি শার্ট আর ডেনিম জিন্স, চুলগুলো কোঁকড়ানো। সুধার সেদিকে নজর পড়তেই ছেলেটি নিজের বিস্ময় কাটিয়ে চটজলদি হাতটা বাড়িয়ে দিয়ে একগাল হাসি নিয়ে বলে উঠল, হাই, I'm Amrit. What an amazing voice you have. I'm totally spellbound. Can you teach me, please? Thanks for the compliment. But I apologize that I can't teach you, because I'm not a singer. স্থির অথচ দৃঢ়ভাবে কথাগুলি জানিয়ে দিল সুধা। না হয় সে একটু গুনগুন করে গেয়েই ফেলেছে,
কিন্তু সে ভালোভাবেই জানে যে তা মোটেই প্রফেশনাল সিঙ্গারদের মতো শোনায়নি, যে কেউ সামনে থেকে এসে তাকে গান শেখানোর প্রস্তাব দেবে। ছেলেটি মারাত্মক ফ্লার্টিশিয়াস তো। মৃদু হেসে ছেলেটি বলল, ঠিক আছে, গান শেখাতে হবে না, আমরা কথা তো বলতেই পারি, তাই না? সুধা তেমন একটা আগ্রহী নয় দেখে অমৃত বলে চলল, আমি কলকাতায় পড়াশোনা করি, এখন বাড়ি ফিরছি। গান শেখানোর প্রস্তাবটা আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই দিয়েছিলাম। সেখানে আপনার জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। যাবেন আমার বাড়ি? হাউ ডেয়ার হি! সুধার কান মাথা সব গরম হয়ে যাচ্ছে। ছেলেটা কি পাগল? না, সুধা এত সহজে রাগ দেখায় না। ছেলেটি যেমনই হোক, সে সত্যটা স্বীকার করেছে যে গান শেখানোর প্রস্তাব দিয়ে সুধাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়াটাই ছিল তার আসল উদ্দেশ্য। ছেলেটির প্রস্তাব যতই অদ্ভুত হোক না কেন, তার মধ্যে কোনো রকম অভদ্রতা বা কুইঙ্গিত ছিল না, বরং যথেষ্ট বিনয়ীভাবেই সেই অনুরোধ করেছে। ছেলেটি সুধাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইছে, কিন্তু কেন? সমুদ্র সৈকতে অরেঞ্জ জুসের চুমুক দিতে দিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল সায়ন্তন। হঠাৎ সে দেখতে পেল সমুদ্র গর্ভ হতে উঠে আসছে এক মোহিনী জলপুরী। সমুদ্রের নীল জল সেই লাল সুইমিং কস্টিউম পরিহিতাকে যেন আরো মায়াবিনী করে তুলেছে। তার নির্মীত সিক্ত শরীরকে আরো সিক্ত করে চলেছে তার কাজল কালো মেঘের মতো কেশরাশি হতে ঝরে পড়া বাড়ি ধারা। দেহমূলে পঞ্জীভূত জলকণাগুলি ক্রমাগত স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকল, যখন সে তার সুদীর্ঘ সুষম পদযুগল দ্বারা সমুদ্র তীরবর্তী বালিকা বেলা অতিক্রম করে সায়ন্তনের কাছে আরো কাছে চলে আসলো। আরে, এ তো তারই পুতুলিয়া! ঘোর কাটতে না কাটতেই পুতুলিয়া তার অন্য হাতে থাকা চিপসের প্যাকেটটা ছো মেরে নিয়ে ধেঁ দৌড় লাগালো। সায়ন্তন তার পিছু নিতে গিয়ে একটা ডাবের খোলায় আটকে পড়ে যেতেই ঘুমটা ভেঙে গেল তার। ধর্মড়িয়ে উঠে বসে ঘড়িতে দেখলো 4টে বাজে। যাক, এখনো সময় আছে, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। তবে স্বপ্নটা মন্দ ছিল না, ভাবতে ঠোঁটের করে হাসির রেখা ফুটে উঠল। এদিকে সুধা দেখতে পেল যে তারা গন্তব্যে পৌঁছে গেছে। এটাই লাস্ট স্টপেজ, তাই প্রথমবার আসলেও বুঝতে অসুবিধা হলো না তার। সে উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগটা তুলে নিতেই অমৃত বলে উঠল, আমাদের আবার দেখা হবে। আপনি ভাবতে থাকুন। এই বলে আর কথা না বাড়িয়ে সুধা বাস থেকে নেমে গেল, আর অমৃত ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। বাস স্ট্যান্ডে। তুমি কি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? সুধা জিজ্ঞাসা করল। না না, এইমাত্র এসেছি, মিষ্টি হেসে উত্তর দিল সায়ন্তন। কত দূরে? অনেকটা যেতে হবে? না, কাছেই, হেঁটে যাওয়া যায়, তবে আজ অটো নেব। এতটা জার্নি করে এসেছো, হাঁটতে হবে না। এটাই সায়ন্তন। সুধার প্রতি সে যত্নশীল। আজ প্রায় 1 মাস পর ওদের দেখা হলো। সায়ন্তনের ট্রান্সফার অর্ডার আসতে সে তো ভেবেই নিয়েছিল সুধা কি আর চাকরি ছেড়ে কলকাতা থেকে এত দূরে তার সাথে থাকতে আসবে, কিন্তু ঈশ্বর সেটাও হইয়ে দিলেন। সুধা এই ছোট্ট শহরে একটা চাকরি জোগাড় করে ফেলল। আগের চেয়ে অপেক্ষাকৃত ছোট একটা কোম্পানিতে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে সে।
সব অসম্ভবকেই সম্ভব করে দেখায়। কোনো কিছুই যেন তার কাছে অসাধ্য নয়। মনে মনে নিজের স্ত্রীর প্রতি খুব গর্ববোধ করল সায়ন্তন। বাড়িটা বেশ খোলামেলা। প্রবেশপথের মেন গেটটি জুড়ে রয়েছে গোলাপি রঙের বাগান বিলাস ফুলের গাছ। বাড়ির সামনেটায় প্রায় 1.5 কাঠা জায়গা নিয়ে বিশ্বনাথ বাবুর সাধের বাগান। সেখানে শোভা পাচ্ছে শ্বেতকাঞ্চন, জবা, করবী, জিনিয়া, কাঠগোলাপ, সন্ধ্যামালতী আরও নানা ধরনের ফুলের গাছ। ফলের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, নারকেল ইত্যাদি। বাগানের মাঝ বরাবর রয়েছে আলতোকার এক সবুজ ঘাসের লন, আর তার চারিধার ঘিরে রেখেছে রং বেরঙের বাহারি হেজ। সেগুলিকে কাঁচি দিয়ে ছাঁটতে ব্যস্ত ছিলেন বাড়ির মালিক বিশ্বনাথ বাবু। বয়স প্রায় 60 ছুঁই। প্রশস্ত ললাট, গৈরিক বর্ণ, চোখে সোনালি প্রেমের চশমা, পরনে সাদা হাফ শার্ট আর তার সাথে মিলিয়ে সাদা হাফ প্যান্ট। দেখেই বোঝা যায় মানুষটি বেশ শৌখিন গোছের। সুধাদের দেখতে পেয়ে নিজেই এগিয়ে এসে গেট খুলে দিলেন। অনেকটা পথ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? সুধাকে উদ্দেশ্য করে কথাগুলি বললেন ভদ্রলোক। না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি, শান্ত নম্র গলায় হাসি মুখে উত্তর দিল সুধা। সুধার মুখের দিকে তাকিয়ে ভদ্রলোক কি যেন ভাবলেন, তারপর বলে উঠলেন, আচ্ছা মা, তোমাকে আমি আগে কখনো দেখেছি? ঠিক মনে করতে পারছি না তো। তা কি করে সম্ভব আঙ্কেল? আমি তো এই প্রথমবারই এই শহরে এলাম। সে তো বুঝলাম, তবু আমার কেন জানি মুখটা কেমন চেনা চেনা লাগছে। যাই হোক, তুমি নিশ্চয় ক্লান্ত, উপরে গিয়ে বিশ্রাম নাও, পরে কথা হবে কেমন? এই বলে তিনি আবার কাজে মন দিলেন। দোতলায় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সায়ন্তন বলল, তোমাকে ফোনে বলেছিলাম না, ইনি সেই বিশ্বনাথ বাবু। খুব অমায়িক লোক, 60-এর কাছাকাছি বয়স। এখনো পর্যন্ত বাগানের সব কাজ উনি নিজে হাতে করেন। ঘাস ছাঁটাই থেকে শুরু করে সকাল বিকেল গাছের জল দেওয়া পর্যন্ত সব। সে আমি আগেই বুঝেছি, তবে কাল থেকে উনি একজন অ্যাসিস্ট্যান্ট পেতে পারেন, অবশ্য তাতে যদি ওনার আপত্তি না থাকে। আচ্ছা, সেই অ্যাসিস্ট্যান্টটি কি মিসেস পুতুলিয়া? দেখা যাবে, সাহসে বলল সুধা। ফ্রেশ হয়ে এসে বাড়ির দোতলাটা ঘুরে দেখছিল সুধা। পাশাপাশি দক্ষিণমুখী দুটো ঘর, লাগোয়া বারান্দা, একটা রান্নাঘর, ড্রয়িং কাম ডাইনিং স্পেস আর 2টি টয়লেট। একটি বেডরুমের সাথে অ্যাটাচড, আর দ্বিতীয়টি ডাইনিং স্পেসের সাথে কমন টয়লেট। এই কদিনই সায়ন্তন বেশ গুছিয়ে ফেলেছে। ব্যালকনি থেকে সামনের বাগানটা দেখা যায়। সুধা সেখানে এসে দাঁড়ালো। বাড়িটা পছন্দ হয়েছে? পিছন থেকে বলে উঠল সায়ন্তন। খুব। অত্যন্ত মনোমুগ্ধকর হলুদ রঙের এক ফুল গাছের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে উত্তর দিল সুধা। জানতাম, সেই জন্যেই এই বাড়ির 2তলা ভাড়া পাওয়া যাবে শুনে আর দেরি করিনি। আরও কয়েকটা ফ্ল্যাট আর বাড়ি দেখেছিলাম, কিন্তু এটাই তোমার জন্য পারফেক্ট। এটা কি ফুলের গাছ? ব্যালকনির পাশে থাকা 6-7 মিটার লম্বা বৃক্ষজাতীয় ফুল গাছটির দিকে নির্দেশ করে জিজ্ঞাসা করল সুধা। হিমচাপা, 6 থেকে 12টি পাপড়ি বিশিষ্ট গ্রীষ্মকালের ফুল। গন্ধটা মিষ্টি না? হ্যাঁ, আমি আগে কখনো এই ফুল দেখিনি। বাড়ির পিছনের দিকে একটা কদম ফুলের গাছ,
আর খানিক সবজি বাগান আছে, কাল সকালে দেখতে পাবে। এখন কিছু খেয়ে রেস্ট করো। ইউ আজ্ঞা জনাব, সুধা মজার ছলে একটা কুর্নিশ দিয়ে বলল। পরদিন সকালে নতুন অফিসের পরিবেশটা ভালোই লাগলো সুধার। সার্ভিসে এসে ওর সাথে সবার পরিচয় করিয়ে দিলেন। তারপর নিউ প্রোডাক্ট আর তার কমপ্লেন্ট ফাইলগুলো চেক করতে করতেই সময়টা পার হয়ে গেল। ওর আন্ডারে যে দুজন এক্সিকিউটিভ দেওয়া হয়েছে, শ্রীময়ী এবং তৃষা, দুজনেই এখানকার স্থানীয় বাসিন্দা, তাই জায়গাটি সম্পর্কে ওরা ভালোই ওয়াকিবহাল। ফেরার সময় শ্রীময়ী জিজ্ঞাসা করল, ম্যাডাম আপনি কিসে যাবেন? চাইলে আমার সাথে ফিরতে পারেন, আমি স্কুটি নিয়ে আসি। নো থ্যাঙ্কস, তুমি বলেছ এটাই যথেষ্ট, আমি টোটো নিয়ে নেব। ব্যাটারি চালিত ইলেকট্রিক যান টোটোগুলি এই শহরে বহুল প্রচলিত, তাই অফিস থেকে যাতায়াত এই টোটোতেই করবে বলে স্থির করেছে সুধা। টোটো স্ট্যান্ডের দিকে এগোতে যাবে এমন সময় একটা বাইক এসে দাঁড়ালো সুধার সামনে। কে এই বাইক আরোহী? সুধার পথই বা আটকাচ্ছে কেন? বেগতিক দেখলেই কিছু একটা করতে হবে। সুধা এইসব 7-5 ভাবছে, ঠিক তখনই বাইক আরোহী হেলমেটটা খুলে ফেলল, আর তাকে দেখে সুধার মাথায় যেন আগুন জ্বলে গেল। আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে ফলো করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছেন। Cool, babe, cool. Too much anger isn't good for health. So just relax. I'll tell you everything. Come with me. অমৃতের মুখে দিদি ডাকটা শুনে সুধার মনটা একটু নরম হলো। ছেলেটি হয়তো সত্যিই তেমনটা নয় যেমনটা সে ভাবছে। শুনে দেখাই যাক না কি বলতে চায়। এই ভেবে অপেক্ষাকৃত ঠান্ডা গলায় সুধা বলল, প্রথমত আপনার এভাবে এখানে আসাটা মোটেই সমর্থনযোগ্য নয়। দ্বিতীয়ত আপনার সাথে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা বলার এখানেই বলুন। আমি তো বলেইছিলাম যে আমাদের আবার দেখা হবে। তাই বলে ফলো করবেন? আমি তোমাকে ফলো করে এখানে আসিনি দিই। এই ছোট্ট শহরে অফিসের নাম জানা থাকলে সেখানে চলে আসাটা খুব একটা কঠিন না। সুধার ব্যাগের লোগোটার দিকে ইশারা করে বলল অমৃত। আরে তাই তো, এই ব্যাগটা তো ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর কোম্পানির হেড অফিস কলকাতা থেকে তাকে দেওয়া হয়েছিল। ব্যাগের লোগোর কথাটা তো মাথাতেই আসেনি। এটা দেখেই তাহলে অমৃত গতকাল অত নিশ্চিত করে বলেছিল যে ওদের আবার দেখা হবে। সুধা এবার ভালোভাবে অমৃতকে বোঝাতে চাইল, দেখো ভাই, আমি মানছি যে তুমি আমাকে ফলো করোনি, কিন্তু তুমি। ওর কথার মাঝেই সজলদা সেখানে উপস্থিত হলেন। আরে অমৃত যে, তা কলকাতা থেকে কবে ফিরলে ভায়া? সুধাও আছো দেখছি। তোমরা একে অপরকে চেনো নাকি? তবে সুধা যে বলছিল ওই শহরে নতুন। এক নিঃশ্বাসে কথাগুলি বলে গেলেন সজলদা। সজলদা সুধার নতুন অফিসের সার্ভিসের বেশ মজার মানুষ। একদিনের ভিতরই সুধাকে খুব আপন করে নিয়েছেন। ওনার প্রথম শর্তই ছিল সুধা যেন ওনাকে আর সবার মতোই দাদা ডাকে। স্যার বলাটা ওনার পছন্দ না। ওনার মতে যেহেতু দিনের বেশিরভাগ সময়টা আমরা অফিসেই কাটাই, তাই অফিসটা হলো আমাদের দ্বিতীয় বাড়ি, আর অফিসের সবাইকে নিয়ে আমাদের এক পরিবার। ওনার এই কথাগুলোই হয়তো অফিসের পরিবেশটাকে এত সুন্দর করে রেখেছে, যেখানে সবাই মিলেমিশে কাজ করতে পারে, ক্লান্তি আসে না। এখনো চিনি না, তবে চেনার চেষ্টা করছি, কিন্তু ম্যাডাম তো রাজিই হচ্ছেন না। সুধা কিছু বলার আগেই অমৃত বলে উঠল, মানে একটু ঝেড়ে কাশো তো ভায়া। মানে আমরা গতকাল একই বাসে কলকাতা থেকে ফিরেছি। Then I invited her in my house, but she didn't reply.
Today I came here with the same proposal according to your company logo in her bag. দিদির নামটাও তো আমি এইমাত্র জানলাম তোমার কাছ থেকে। গুড অবজারভেশন, আই অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্টস। তা সুধা, ছেলেটা যখন এত করে ওদের বাড়িতে যাওয়ার জন্য তোমাকে অনুরোধ করছে, তো একদিন গেলামই না হয় আমরা ওর বাড়ি। আশা করি আমি সঙ্গে গেলে তোমাদের কারোরই কোনো আপত্তি থাকবে না। উপরন্তু আমারও এই সুযোগে একটু ভুরিভোজ হয়ে যাবে। কি রে অমৃত, তোর এই দিদির সাথে আমিও নেমন্তন্ন পেতে পারি তো? ইয়েস অফকোর্স, অলওয়েজ ওয়েলকাম। স্কুল লাইফ ইজ সিনিয়র মোস্ট বলে কথা, তোমায় ইনভাইট না করে পারি? সুধা এতক্ষণে মুখ খুলল। অমৃতের অদম্য জেদ দেখে সে স্তম্ভিত। তার মনেও একটু কৌতূহল জাগ্রত হয়েছে। সে না হয় একদিন যাওয়া যেতেই পারি। তা তোমার বাড়িতে এমন কি আছে যেটাতে আমি সারপ্রাইজড হব? সেটা গেলেই দেখতে পাবে। প্রজোড়া বাঁকি রহস্য করে বলল অমৃত। ওয়েট ওয়েট, এখন কিন্তু আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না। তোমরা অন্য কোনো দিন ফিক্স করো, আমি নিশ্চয়ই যাব। সামনের শনিবার বিকেলে কেমন হয়? ওই দিন অফিসেও হাফ ডে, সজলদা বললেন। ঠিক আছে, সুধা কনফার্ম করল। আজ বিকালে বিশ্বনাথবাবুর সাথে কাছেই একটা নার্সারিতে যাওয়ার কথা আছে সুধার। সুধাই আগ্রহী ছিল। সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। ফেরার পথে বাজার করে ফিরতে হবে। আজ একটু স্পেশাল ডিশ বানাবে। সায়ন্তন কতদিন ধরে বাইরের খাবার খাচ্ছে, ওর জন্য তাই বিরিয়ানি আর চিকেন চাপ বানাবে বলে ঠিক করেছে সুধা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাই সুধা অমৃতদের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে একটা টোটোতে উঠে পড়ল। বাড়িতে বিরিয়ানি মশলা আর দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটার জল ঝরিয়ে নিল সুধা। গ্যাস ওভেনের একদিকে হাঁড়িতে ফুটতে শুরু করা জলের মধ্যে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, 1 চামচ সাদা তেল একে একে দিয়ে তাতে ভিজানো চালটা দেওয়ার পর সবশেষে 1 চিমটি লবণ আর একটু পাতিলেবুর রস দিয়ে দিল সুধা। চালটা 75% সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিয়ে হাওয়ায় বিছিয়ে দেবে। এতে বিরিয়ানির চালটা ঝরঝরে থাকে। বাকি 25% মাংসের সঙ্গে মিশিয়ে একসাথে রাঁধা হবে। সুধা বিরিয়ানি খুব একটা মশলাদার করে না। ঘরোয়া রান্না ঘরোয়াভাবেই ভালো। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর রসনা পরিতৃপ্তিও হয়। গ্যাসের অপর ওভেনে চিকেনটা কষা হয়ে যেতে হাঁড়িতে ঘি মাখিয়ে ভাত আর মাংসের 4টে লেয়ার তৈরি করে উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিল সুধা। একটা বড় কাঁচের বাটিতে রায়তাটা মিক্স করছে, সে সময় সায়ন্তন এসে পিছন থেকে জড়িয়ে ধরল ওকে। সায়ন্তনের এমন অকস্মাৎ আগমনে সুধার হাতে থাকা রায়তার দইয়ের চামচ থেকে খানিকটা দই ছিটকে সায়ন্তনের নাকে এসে পড়ল। তৎক্ষণাৎ শিশিটা সুধার নাকে ঘষে দিয়ে বলল, তা বিরিয়ানি কি আমার জন্য হচ্ছে মহারানী? না, আমার জন্য। বলে দুজনে সজোরে হেসে উঠল। আজ শনিবার। আজই অমৃতদের বাড়িতে যাওয়ার কথা আছে সুধাদের। সুধা তাই আজ একটা তুঁতে রঙের শাড়ি পরে অফিসে এসেছে। কপালে শাড়ির সাথে ম্যাচিং গোল টিপ, কানে ঝোলা দুল আর খোঁপায় কাঠগোলাপ। সব মিলিয়ে একহারা চেহারা সুধাকে আজ কোনো অপসরের চেয়ে কম লাগছে না। শ্রীময়ী তো বলেই বসল, ম্যাডাম কি লাগছে আপনাকে? একেবারে নীলপরি। আজ কোথাও যাবেন নাকি? হ্যাঁ, ওই একটা ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা আছে। মুচকি হেসে উত্তর দিল সুধা। কিন্তু সুধার সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে শুনল সজলদা আজ তাদের সঙ্গে যেতে পারছেন না, ওনার এক বন্ধুর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাকে সেখানে যেতে হচ্ছে। গাড়ির চাবিটা তিনি সুধাকে দিয়ে যেতে চাইলেন, যাতে অমৃতদের বাড়ি যেতে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু সুধা আপত্তি জানালো। তারা টোটো বা অটো যা হয় কিছু নিয়ে নিতে পারবে, কিন্তু সজলদা যখন এই অবস্থায় হসপিটালে ছুটছেন, তখন গাড়িটা তার প্রয়োজন হতে পারে।
অগত্যা সজল তার সুধাকে অমৃতের ব্যাপারে আশ্বস্ত করে গাড়ি নিয়েই রওনা দিতে বাধ্য হলেন। এদিকে অমৃত যথাসময়ে সুধাদের অফিসের সামনে এসে উপস্থিত হয়েছে। সুধাকে একা বেরোতে দেখে সে খুব অবাক হলো। হাই দি, হোয়াটস আপ? ওয়্যার ইজ সজলদা? তোমরা কি যাবে না? সজলদার এক বন্ধুর মা হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় ওনাকে সেখানে যেতে হয়েছে। বিশেষ তাড়া থাকার কারণে তোমাকে আর জানাতে পারেননি। তবে আমি যাচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, অমৃতকে আশ্বাস দিয়ে বলল সুধা। আজ অমৃত বাইক নিয়ে আসেনি। সজলদের গাড়িতেই একসাথে সবাই যাবে ভেবেছিল। তা যখন হচ্ছে না, তাই সে সুধাকে বলল, দি, আমার বাড়ি কাছেই, জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তুমি হেঁটে যেতে পারবে তো? কেন নয়, আই প্রেফার টু ওয়াক, হেসে উত্তর দিল সুধা। গলির রাস্তা ধরে ওরা হাঁটতে শুরু করলো। এদিকে অমৃত বলে চলেছে, সজলদা নাকি ওর স্কুলের সিনিয়র ছিলেন। ও যখন ক্লাস 1-এ পড়তো, তখন একবার বড় দাদারা খেলতে গিয়ে ওর একটা বাস্কেটবল ফাটিয়ে দিয়েছিল। আর সেই দুঃখে ও ফাটা বাস্কেটবলটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল। তখন সজলদা ওকে দেখে এগিয়ে আসেন, আর তখনই ওকে একটা নতুন বাস্কেটবল কিনে দেন। সেই থেকে পরিচয়। এরপর নাকি প্রায় ছুটির সময় বা টিফিন টাইমে ওদের যখন দেখা হতো, ওকে চকলেট, আইসক্রিম এইসব খাওয়াতেন। তারপর তো সজলদার পাস আউট হয়ে গেলেন, কিন্তু তবুও যখনই স্কুলে বা রাস্তাঘাটে ওনার সঙ্গে দেখা হয়েছে, সব সময় হাসি মুখে অমৃতের পড়াশোনা, খেলাধুলার খোঁজ খবর নিয়েছেন। আর ফোনে তো যোগাযোগ আছেই। সজলদা তাই অমৃতের কাছে ওর নিজের দাদার মতোই। কথায় কথায় সুধারা পৌঁছে গেল অমৃতদের বাড়িতে। হলুদ রঙের দুতলা সাবেকি আমলের একটি বাড়ি। দেখতে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই, একটু পুরানো, এই যা তফাৎ। সুধা তো ভেবেই পেল না এই বাড়িতে এমন কি অপেক্ষা করে আছে যে অমৃত এতটা উতলা হয়ে উঠেছিল তাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য। কলিং বেলে চাপ দিতেই ভেতর থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খোলা আছে। বাড়িতে ঢুকেই যা দেখল তাতে স্তম্ভিত হয়ে গেল সুধা। ডাইনিং টেবিলে খাবারগুলি খুব যত্ন সহকারে সাজিয়ে রাখছেন এক প্রৌঢ়া। তাকে দেখতে অবিকল সুধার মতো, বয়স প্রায় সুধার ডাবল। ঠিক যেন সুধার টাইম মেশিনে চড়ে আরও বছর কুড়ি পার করে এসে নিজেকেই দেখছে। না, কোনো ভুল নেই, পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ এক। সেই চোখ, সেই নাক, সেই আখাড়া চেহারা, গায়ের রংটা পর্যন্ত একই, খাঁটি দুধে আলতা। চুলে হালকা পাক ধরেছে, আর বয়সের ভারী চোখে একটি চশমা লেগেছে। এই যা। ভদ্রমহিলা ওদের দিকে না তাকিয়েই বলে চললেন, অফিস থেকে ফিরেছ, আগে কিছু মুখে দাও, তারপর সব কথা। অমৃত বলে উঠল, মম, হোয়াটস দিস? ইউ কেপ্ট দ্য ডোর আনলকড। দিস ইজ টোটালি আনসার। ওরে, তুই আমার মা না আমি তোর মা? তোদের ছাদ থেকে গলির মুখে দেখতে পেয়েই তো আমি নিচে এসে দরজা খুলে দিলাম। দূর থেকে ভালো বোঝা যায় না, তবে ঠিকই আন্দাজ করেছি তোরাই হবি। তা তো সজলদা আসেনি? বলতে বলতে মুখ তুলে সুধার দিকে তাকিয়েই চমকে উঠলেন তিনি। খানিকক্ষণ ওর মুখের দিকে মায়া ভরা চোখে চেয়ে রইলেন। তারপর হঠাৎই কি যেন মনে করে পিছন ফিরে ঘরের ভেতর চলে যেতে যেতে অমৃতকে বললেন, টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, তোমরা খেয়ে নাও। তুমি খাবে না? না, তোমার বাবা ফিরুন, ওনার সাথেই খাবো। সারপ্রাইজটা কেমন দিলাম সেটা তো বলে যাও। পৃথিবীতে কত মানুষই তো একই রকম দেখতে হন, এতে সারপ্রাইজের কি আছে? ও কাম অন মম, কত মানুষ নন, there are only 7 similar faces in the world. আমার কাজ আছে অমৃত, তোমরা কথা বলো, বলেই অমৃতের মা ভিতরে চলে গেলেন। কত রকমের খাবার, পনির কাটলেট, চিড়ের পোলাও, তালফুলুরি, ছানার পায়েস, রসগোল্লা, আরও কত কি। সব খাবার নাকি
অমৃতের মা বিমলা দেবী নিজে হাতে বানিয়েছেন ওদের জন্য। খুব তৃপ্তি করে খেল সুধা আর অমৃত। থ্যাঙ্কস অমৃত, আই এম টোটালি সারপ্রাইজড, সুধা স্বীকার করল। বলছো? যাক, একজনকে অন্তত অবাক করে দিতে পেরেছি। আই হ্যাভ হার্ড অ্যাবাউট ডাবলগ্যাঙ্গার বাট নেভার বিলিভড অন দ্যাট। এখন দেখো, আমার চোখের সামনেই জলজ্যান্ত উদাহরণ। আচ্ছা, তুমি না সারপ্রাইজ দিতে চেয়েছিলে, বাট সজলটাও তো আমাকে দেখে বলেননি যে আন্টি আমার লুকালাইক। তা কি করে বলবো? সজলদাও তো এর আগে আমাদের বাড়িতে কখনো আসেননি, আর মমকেও দেখেননি। ও আই সি। অমৃতের ঘরে বসে গল্প করতে করতে অ্যালবামে ওর ছোটবেলার ফটো দেখছে, এমন সময় একটা ছবির দিকে চোখ পড়তেই মারাত্মক বিস্মিত হলো সুধা। সে তো ভাবতেই পারছে না এটা কিভাবে সম্ভব। কি এমন দেখলো সুধা? এ তো তার মায়ের ছবি। মায়ের ছবি এখানে কি করি? সুধা এসব ভাবছে এমন সময় অমৃতের মা বিমলা দেবী কোত্থেকে যেন হাজির হয়ে সুধার হাতে থাকা অ্যালবামটা ছিনিয়ে নিয়ে বলে উঠলেন, এ কি, তোমরা অ্যালবাম নিয়ে কি করছো? না মানে আমি দিকে ছোটবেলার ফটো দেখাচ্ছিলাম। অনেক রাত হয়েছে অমৃত, যাও দিদিকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কিন্তু আন্টি। কি হলো অমৃত, দাঁড়িয়ে আছো কেন? যা বললাম তাই করো। সুধাকে কিছু বলতে না দিয়ে গম্ভীর গলায় অমৃতকে আদেশ দিলেন বিমলা দেবী। সুধা বিমলা দেবীর হঠাৎ এমন আচরণে বেশ খানিকটা অবাক হয়ে আর কিছু না বলে অমৃতের সাথে বেরিয়ে এলো। সুধাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অমৃত বলল, দি, মমের কথায় কিছু মনে করো না। মম কিন্তু সবাইকে খুব আপন করে নেয়। জানি না আজ মমের কি হয়েছে। ওয়াই ইজ শি বিহেভিং লাইক দ্যাট? ডোন্ট ওয়ারি ব্রো, আমি কিছু মনে করিনি। তবে আমার কিছু প্রশ্ন আছে। আজ সত্যিই অনেক রাত হয়ে গেছে। তুমি আমার সাথে আরেকদিন মিট করো, সেদিন জিজ্ঞেস করবো। ওকে, অ্যাজ ইউ উইশ। ইউ হ্যাভ মাই কন্ট্যাক্ট নাম্বার, রাইট? নাম্বার যখন আছে, দেন কল মি অর পিং মি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। গুড নাইট। গেট দিয়ে ঢুকতে ঢুকতে সুধা দেখতে পেল দোতলার আলোগুলো জ্বলছে। তার মানে সায়ন্তন তার আগে এসে গেছে। সুধা তাড়াতাড়ি দোতলায় পৌঁছে দেখল সায়ন্তন তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। একটু দেরি হয়ে গেল, সুধা বিব্রত বোধ করছে দেখে সায়ন্তন বলল, না, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবারগুলো গরম করে রেখেছি। বাহ, ভালো তো, আমি এখনই আসছি। সুধা দেরি না করে চটজলদি বাথরুমে ঢুকে গেল। সেই রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসছে না সুধার। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিছুই মেলাতে পারছে না সে। মোবাইলটা নিয়ে ডপলগ্যাঙ্গার সম্বন্ধে ইন্টারনেটে একটু সার্চ করছে। সে সময় অমৃতকে হোয়াটসঅ্যাপে অনলাইন দেখে পিং করলো সে। হাই অমৃত, দিস ইজ সুধা। হ্যালো দি। নেক্সট ডে তাহলে কোথায় মিট করা যায়? কেন, আমাদের বাড়িতে? না না, বাড়িতে ঠিক হবে না। সরি দি, তুমি মমের বিহেভিয়ারে কষ্ট পেয়েছো। প্লিজ কিছু মনে করো না। না না, সেজন্য নয়। তবে আই এম কলিং ইউ। এই বলে সুধা ব্যালকনিতে চলে গেল অমৃতের সাথে কথা বলতে। সায়ন্তন ঘুমাচ্ছে, না হলে ওর ঘুমের ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া এ ব্যাপারে এখনই সায়ন্তনকে ইনভলভ করাটা ঠিক হবে না। লেটস ফিগার আউট দিস। এই ভেবে অমৃতের নাম্বার ডায়াল করল সুধা। হ্যালো অমৃত। হ্যাঁ দি, বলো। ভাই, তুমি কলকাতা কবে ব্যাক করছো? এখনো দেরি আছে, এই তো জাস্ট সেমেস্টার শেষ হলো, তোমার সাথেই তো এলাম। এখন 10 to 15 ডেজ রিল্যাক্স। সামনের সপ্তাহে রাখি পূর্ণিমা কাটিয়ে কলকাতা ফিরব। ওকে, তাহলে তোমার হাতে এখন একটু সময় আছে বলছো। দেন তুমি মানডেতে আমার অফিস ছুটির পর এই 6টা নাগাদ আমার অফিসের সামনে মিট করো। তারপর দেখব কোথায় যাওয়া যায়। জেসি আপকি মার্জি। ফোন রেখে ঘরে ঢুকতেই সায়ন্তন বলে উঠল, এত রাতে আবার কার সাথে কথা বলছিলে? ওই এক বন্ধুর সাথে। কোন বন্ধু? আছে একজন, তুমি চিনবে না,
তোমার কোন বন্ধু যাকে আমি চিনি না? আছে মশাই, এখন ঘুমাও তো, কাল তোমাকে আবার অফিসে যেতে হবে। বলেই পাশ ফিরে শুয়ে পড়ল সুধা। সায়ন্তন জেগে আছে, সুধা সেটা টের পায়নি, না হলে ফোনটা হয়তো এখনই পড়তো না। সেই কলেজ লাইফ থেকে সায়ন্তনের সাথে পরিচয়, 4 বছরের প্রেম, তারপর বিয়ে। সেই সুবাদে সুধার প্রায় সব বন্ধুকেই সায়ন্তন চেনে। আজ অ্যালবামে দেখা মায়ের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে সুধার। মা আর বিমলা দেবী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। কত অভাব অনটনের মধ্যে দিয়ে সুধার বাবা মা তাকে বড় করেছেন। সুধার বাবা চটকলের সামান্য এক কর্মী ছিলেন। যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে থেকে মেয়েকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করানো সহজ ছিল না। তবু সুধার উপর কোনো আঁচ তারা আসতে দেননি। সুধা যখন মাধ্যমিকে স্কলারশিপ পেল, মায়ের সে কি আনন্দ! সোনার চুড়ি বন্ধক দিয়ে মা সুধাকে একটা ল্যাপটপ কিনে দিলেন। চাকরি পাওয়ার পর সুধা যখন সেই চুড়ি ছাড়িয়ে আনলো, তখন মা মৃত্যু শয্যায়, দুরারোগ্য ক্যান্সারের সাথে লড়াই করছেন। প্রায় 2 বছর হলো মা তাদের ছেড়ে চলে গেছেন। এইসব ভাবতে ভাবতে সুধা ঘুমিয়ে পড়ল। সোমবার সুধা অফিস থেকে বেরিয়ে দেখতে পেল অমৃত তার কথা মতো একটু দূরেই বাইক নিয়ে অপেক্ষা করছে। সুধা বাইকে উঠে পড়ল। অমৃতকে বলল, কাছেই একটা পার্ক আছে না, সেখানেই চলো। পার্কে বসে অমৃত জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো দি, তুমি হঠাৎ বাড়িতে না গিয়ে এখানে এলে কেন? কারণ আমি যা জানতে চাই তা বাড়িতে জিজ্ঞাসা করাটা ঠিক হবে না মনে হয়। মানে? মমও সেদিনের পর থেকে কেমন জানি বিহেভ করছে, আর তোমারও কিছু জানার আছে বলছো, কিছুই তো বুঝছি না। সেদিন তোমাদের অ্যালবামে আমি আমার মায়ের ছবি দেখলাম। বলো কি, তোমার মায়ের ছবি আমাদের অ্যালবামে? স্ট্রেঞ্জ। সেটাই তো। ঠিক কোন ছবিটা বলো তো? মোস্ট প্রবাবলি 4th পেজে ডান দিকের ছবিটা, যেখানে আমার মা আর তোমার মা একসাথে দাঁড়িয়ে আছেন, লাল পাড় সাদা শাড়ি পরে একটা স্কুলের সামনে, স্কুল ড্রেসে। ও, ওই ফটোটা? ওটা তো ইলা মাসির। ভদ্রমহিলা মমের ক্লাসমেট ছিলেন বলে শুনেছি। এর বেশি আমার তো কিছু জানা নেই ওনার সম্পর্কে। হ্যাঁ, তোমার ইলামাসি আমার মা। কি আশ্চর্য, দুজন ক্লাসমেট, একজনের মেয়ে পুরোপুরি তার বন্ধুর মতো দেখতে, অথচ কেউ কারোর সঙ্গে কন্ট্যাক্ট রাখেননি, বা আমাদেরকেও সে সম্পর্কে কিচ্ছু জানাননি। আরও অবাক করার বিষয় যে মম সেদিন তোমার হাত থেকে অ্যালবামটা পুরো কেড়ে নিলেন। ঠিক তাই। এখন আমাদের কি করণীয়? এই রহস্যের উন্মোচন হবে কিভাবে? দাঁড়াও, আমি আমার বাবাকে একটা কল করি, উনি হয়তো কোনো আলোকপাত করতে পারবেন এ বিষয়ে। তাই করো। বার কয়েক রিং হওয়ার পর ফোনটা রিসিভ হতেই সুধা বলল, বাবা। হ্যাঁ মা, বল। অফিস থেকে ফিরেছিস? হ্যাঁ বাবা, অফিস ছুটি হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। বল মা, কি বলবি? বাবা, এখানে একটা ভাইয়ের সাথে ওদের বাড়ি গিয়েছিলাম। ওর মাকে পুরো আমার মতো দেখতে। শুধু তাই নয়, ওদের অ্যালবামে আমি মায়ের ছবি দেখলাম, ওর মায়ের সাথে, স্কুল ড্রেসে। ওর কাছ থেকে জানতে পারলাম ওর মা আর আমার মা নাকি ক্লাসমেট ছিলেন। ভদ্রমহিলার নাম বিমলা দেবী। তুমি কি ওনাকে চেনো বাবা? সুধার বাবা কেমন যেন চুপ মেরে গেলেন। কোনো উত্তর না পেয়ে সুধা আবার জিজ্ঞাসা করল, হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, পাচ্ছি। তুমি কি ওনাকে চেনো? এ ব্যাপারে তুই আমাকে আর একটা কথাও জিজ্ঞেস করিস না মা, আমি তোর মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এ তুমি কি বলছো বাবা? মা, আমায় জোর করিস না। সময় হলে, ঈশ্বর চাইলে তুই নিশ্চয় সব জানতে পারবি। এর বেশি আমি আর তোকে কিছু বলতে পারবো না। ভালো থাকিস। বলে সুধার বাবা নির্মলবাবু
ওপাশ থেকে ফোনটা রেখে দিলেন। সুধা বুঝতে পারল বাবা নিশ্চয় কিছু জানেন, তবে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কিসের এত রাগঢাক? তাকে যে সত্যটা জানতেই হবে। সুধা অমৃতের হাত ধরে বলে উঠল, আমার তোমার হেল্প লাগবে ভাই। তুমি তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো, যদি উনি কিছু জেনে থাকেন। Sure, I'm with you. The truth must be revealed. সুধার কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল অমৃত। বুধবার সন্ধ্যায় অফিস থেকে বেরিয়েই সুধার চোখ অমৃতকে খুঁজতে লাগলো। আজ অমৃত তার বাবার সাথে কথা বলে কিছু জানতে পারলো কিনা জানাবে। তাছাড়া সুধা আজ অমৃতকে নিয়ে একটা রিস্টওয়াচও কিনতে যাবে। সামনে রাখি পূর্ণিমা, ভাই বলে যখন ডেকেইছে তখন কিছু একটা গিফট তো ওর পাওনা হয়ই। এইসব ভাবতে ভাবতেই অমৃত এসে পড়ল। তারপর ওরা গিয়ে বসল সেই পার্কটায়। না দি, ড্যাডও জানেন না। ইনফ্যাক্ট ড্যাডের কাছেও মমের এই সাডেন চেঞ্জটা ধরা পড়েছিল। এদিকে মম কাল আবার ইলামাসির মৃত্যুর খবরটা শোনার পর থেকে আরোই ডিপ্রেসড হয়ে গিয়ে কারোর সাথে কথা বলেই বন্ধ করে দিয়েছেন। তাহলে আর কি, আমরা যে তিমিরই সেই তিমিরেই রইলাম, হতাশভাবে বলল সুধা। অমৃত ওর মুড ঠিক করে দিতে বলল, চলো দি, তোমার গিফটটা নিয়ে নেওয়া যাক। সুধাকে তখনও ভাবনার জগতে ডুবে থাকতে দেখে অমৃত ওর হাতে হ্যাঁচকা টান মেরে বলল, গেট আপ দি, লেটস গো। হ্যাঁ তাই চলো। সুধাও আর দ্বিমত না করে উঠে রওনা দিল গিফট কেনার উদ্দেশ্যে। সুধা অমৃতের জন্য একটা রিস্ট ওয়াচ নিল, আর সুধার জন্য অমৃত একটা সালোয়ার স্যুট কিনল, সবুজ রঙের লাল ফুল কাটা স্যাটিনের সালোয়ার। অমৃত আবদার করল এই সালোয়ারটাই রাখি পূর্ণিমার দিন সুধাকে পরতে হবে। তখন সুধাও রিস্ট ওয়াচটা অমৃতকে দিয়ে বলল রাখি পূর্ণিমার দিন সেটা পরে আসবে। এদিকে সায়ন্তনের আজ একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, তাই সে ঠিক করলো সুধার সাথে একসঙ্গে বাড়ি ফিরবে দুজনে। ফেরার পথে এখানকার মার্কেটটাও একটু ঘুরে নেওয়া যাবে এই মনে করে সুধার অফিসে উপস্থিত হয়ে এসে দেখল অফিস ছুটি হয়ে গিয়েছে। অল্প সংখ্যক কিছু কর্মী তখনও ভিতরে কাজ করছেন। তাদের মধ্যে সুধা আছে কিনা জানার জন্য সে গেটকিপারকে জিজ্ঞেস করল। গেটকিপার জানালো, নতুন ম্যাডাম তো এই একটু আগেই বেরোলেন। এক বাবু তাকে বাইকে করে নিতে এসেছিলেন, তার সঙ্গেই গিয়েছেন। সায়ন্তন কনফার্ম হওয়ার জন্য সুধার ফটো দেখিয়ে জিজ্ঞেস করলো, বাবু? কে বাবু? তোমাদের অফিসের কেউ? ফটোর এই ম্যাডামের কথাই বলছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এই ম্যাডামের কথাই বলছে। বাবুটাও আমাদের অফিসের কেউ নয়, নতুন ম্যাডামের চেনা হবে। আগেও বেশ কবার এসেছে অফিস ছুটির পর নতুন ম্যাডামকে নিয়ে যেতে। কিন্তু আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? এমনি একটু দরকার ছিল, তুমি বরং এটা খাও। বলেই সায়ন্তন সুধার জন্য আনা আইসক্রিমটা গেটকিপারের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সুধাকে কি একটা ফোন করবে? কে এই বাবু? কই, সুধা তো কিছু বলেনি। এসব ভাবতে ভাবতে একটা পার্কের পাশ দিয়ে হাঁটছে। এমন সময় পার্কের ভিতরে সে যা দেখল তাতে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সুধা আর একটি ছেলে পাশাপাশি বসে আছে পার্কের ভিতর। সুধা ছেলেটির হাত ধরে রয়েছে। এটা কি হচ্ছে? কেন হচ্ছে? সে কি ঠিক দেখছে? সুধা এটা কি করে করতে পারে? সে কি পার্কের ভিতরে গিয়ে সুধাকে জিজ্ঞেস করবে? না, দরকার নেই। তার চেয়ে সুধা বাড়ি ফিরুক, তারপর সব জিজ্ঞেস করা যাবে। সে যা ভাবছে তা তো নাও হতে পারে। এই ভেবে সে বাড়ি ফিরে এলো। প্রায় 2 ঘন্টা পর সুধা বাড়ি ফিরল। সায়ন্তনকে দেখে সে জিজ্ঞাসা করল, ও তুমি চলে এসেছ? একটু দেরি হয়ে গেল গো আজ। শুধু আজ না মাঝে মধ্যেই?
ওই আর কি। বলো, কিছু খেয়েছো? না, আগে তুমি বলো, কোথায় গিয়েছিলে? কেন এত দেরি হলো? আমি তোমার অফিসে গিয়েছিলাম, তুমি সেখানে ছিলে না। এই একটু গান শেখাতে গিয়েছিলাম আর কি। আমতা আমতা করে ঢোক গিলে উত্তর দিল সুধা। এটা ছাড়া সুধার মাথায় আর কিছু আসছিলই না। সায়ন্তনকে এখনই সব কিছু বলাটা কি ঠিক হবে? আর কী বা বলবে? পরিস্থিতিটা একটু সামলে নিয়ে না হয় ধীরে সুস্থে সব বলা যাবে। সুধাই সব ভাবছে, তখনই সায়ন্তন বলে উঠল, সেটা কি পার্কে বসে খোলা আকাশের নিচে শেখাতে হয়? সুধা আর কিছু বলতে পারল না। সায়ন্তনও উঠে অন্য ঘরে চলে গেল। তার মানে সায়ন্তন তাদের দেখেছে। সরি সায়ন্তন, মিথ্যা কথা আমি বলি না। আর তোমাকে যে কখনো মিথ্যা বলতে হবে সে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু পরিস্থিতি এমন যে এ ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাকে তুমি ক্ষমা করো। কথাগুলি মনে মনে বলল সুধা। এদিকে সায়ন্তন ভাবছে, আজকে পার্কের ছেলেটিকে সে আগেও দেখেছে, কিন্তু কোথায়? বাস স্ট্যান্ডে? হ্যাঁ, বাস স্ট্যান্ডেই তো। সুধাকে যেদিন সে নিতে গিয়েছিল সেদিন এই ছেলেটি বাসের জানালা দিয়ে ওদের দেখছিল। সায়ন্তন তখন তেমন একটা পাত্তা দেয়নি ব্যাপারটা। তবে কি সুধা এই ছেলেটির জন্য কলকাতার চাকরি ছেড়ে এখানে এসেছে, তাও একই বাসে, ছেলেটির সাথেই? কতদিন ধরে চলছে এসব? কই, সায়ন্তন তো আগে কখনো এসবের কিছুই টের পায়নি। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। মাঝরাতে ঘুমটা ভেঙে যেতেই সুধার মনে হলো কি যেন তার নাম ধরে ডাকছে। পাশের ঘরে তখনও আলো জ্বলছে, আওয়াজটাও পাশের ঘর থেকেই আসছে। সায়ন্তন পাশে নেই। উঠে দেখতে গিয়ে সুধা দেখল সায়ন্তন সোফাতেই ঘুমিয়ে পড়েছে। সামনে ল্যাপটপটা খোলা পড়ে আছে। সুধা সেটা গুছিয়ে রাখতে যাবে, তখন দেখতে পেল সায়ন্তন ঘুমের ঘোরে বলে চলেছে, কেন এমন করছো পুতুলিয়া? কেন? সায়ন্তনের মাথায় হাত বোলাতে যাবে, তখনই সায়ন্তনের হাতটা বুকের মধ্যে চেপে ধরে বলতে লাগলো, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমি তোমায় খুব ভালোবাসি, খুব। অত সুদর্শন বলিষ্ঠ একজন পুরুষ কেমন যেন শিশুর মতো করছে। সুধাও সামনে মেঝেতে বসে পড়ল। সায়ন্তনের মায়াভরা মুখের দিকে চেয়ে আর নিজেকে আটকে রাখতে পারল না সে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সায়ন্তনের মুখ চুম্বন করল। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, আমি তোমায় ছেড়ে যাইনি সায়ন্তন, সুধা তোমারই আছে, একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি। খানিকক্ষণ পর সায়ন্তনের হাতটা ছেড়ে দিয়ে পাশ ফিরে শুল। তখন সুধা একটা চাদর গায়ে জড়িয়ে দিতে গিয়ে দেখতে পেল খাবারটা টেবিলেই ঢাকা দেওয়া অবস্থায় পড়ে আছে। আজ রাতে তার মানে ওদের দুজনেরই কিছু খাওয়া হয়নি। ল্যাপটপটা শাটডাউন করে খাবারটা ফ্রিজে তুলে আলো নিভিয়ে একটু জল খেয়ে সেরাতের মতো শুয়ে পড়ল সুধা। পরদিন সকালে সায়ন্তন অফিসে বেরোবার সময় দেখল মোবাইলটা চার্জড আউট হয়ে গেছে। সুধার ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা নিতে গিয়ে একটা গিফট ব্যাগ চোখে পড়ল তার। উপরে লেখা আছে উইথ লাভ অমৃত। দাঁতে দাঁত চিপে একটা হাত মুষ্টিবদ্ধ করে অপর হাতের তালুতে সজোরে আঘাত করল সে। আগামীকাল রাখি পূর্ণিমা। সুধা অফিসে নিজের কেবিনে বসে কাজ করছে। হঠাৎই অমৃতের ফোনটা ধরতেই ওপার থেকে অমৃতের উচ্ছ্বসিত কণ্ঠস্বর
ভেসে এলো। দি, ইউ ক্যান্ট ইম্যাজিন হোয়াট হ্যাপেন্ড। কেন, কি হয়েছে? মম হারসেলফ ইনভাইটেড ইউ ইন আওয়ার হাউস। কাল সকাল 10টায় তুমি রেডি থেকো, আমি তোমায় পিক করে নেব। মম সেড দ্যাট অ্যাট ফার্স্ট উই উইল গো টু দ্য টেম্পল, ওখানেই যে রিচুয়ালস আছে সব হবে, দেন ইউ উইল কাম টু আওয়ার হাউস ফর দ্য লাঞ্চ। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আসছো, ব্যাস। বলেই দুম করে ফোনটা কেটে দিল অমৃত। সুধা ভাবল কাল রবিবার, রাখি পূর্ণিমা, কিন্তু মান্থেন্ড হওয়াতে সায়ন্তনের অফিস খোলা থাকবে। এই মাসটা ওদের খুব চাপ যাচ্ছে। আগের রবিবারও তাই অফিসে যেতে হয়েছিল সায়ন্তনকে, তাই ওই সময়টা সুধা ফ্রি আছে, ম্যানেজ করে নেওয়া যাবে। পরদিন সকাল 9টায় সায়ন্তন অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই সুধা বারান্দা দিয়ে দেখতে পেল বিশ্বনাথবাবু আর তাঁর স্ত্রী কোথায় যেন যাচ্ছেন। হাতে পূজার থালাও রয়েছে, কোনো মন্দিরেই হবে বোধহয়। পূজা দিতে যাচ্ছেন হয়তো। সেও স্নান সেরে অমৃতের দেওয়া সালোয়ারটা পরে তৈরি হয়ে নিল। ঠিক 10টার সময় অমৃত এসে দুবার হর্ন দিল। সুধাও সাথে সাথেই নিচে এসে ওর বাইকে চেপে বসল। তারপর বাইক ছুটে চলল রাধা মাধবের মন্দিরের উদ্দেশ্যে। অপরদিকে রাখি পূর্ণিমা উপলক্ষে অফিসের সবার জন্য লাঞ্চ অর্ডার দিয়ে ফিরছিল সায়ন্তন। গলি পেরিয়ে অফিসের গাড়িটা বড় রাস্তায় এসে পড়তেই সায়ন্তনের চোখে পড়ল ওদের বাইকটা। হ্যাঁ, সুধাই তো, অমৃত রয়েছে। ওদের হাতে ওটা কি? একটা বড় ফুলের মালার প্যাকেট বলে মনে হচ্ছে। কোথায় যাচ্ছে ওরা? কিছু না বলে নিঃশব্দে গাড়িটা নিয়ে ওদের পিছু নিল সায়ন্তন। একটা মন্দিরের সামনে গিয়ে থামল বাইকটা। সুধা কি তবে? তা কি করে হবে? তারা যে এখনো বিবাহিত। মন্দিরে প্রবেশ করল সায়ন্তন। সেও দেখতে চায় তার পুতুলিয়া সুধা কি করে অন্য কারো হয়ে যেতে পারে। বেশ বড় মন্দির, মন্দিরের গায়ে বিভিন্ন ধরনের কারুকার্য করা, বিভিন্ন দেবদেবীর মূর্তিও খোদাই করা রয়েছে। মন্দিরের সামনে শ্বেত পাথরে বাঁধানো সিঁড়িতে বসেছিলেন বিমলা দেবী আর ভবতোষবাবু। সুধা একটু কাছে যেতেই তাকে বুকে জড়িয়ে ধরলেন বিমলা দেবী। মা, মারে, তোকে আমি ফিরে পেয়েছি মা, এ আমার পরম সৌভাগ্য। ইলার কাছে আমি চিরকৃতজ্ঞ রে মা, তোকেও এত বড় করে তুলেছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলবো রে মা, সব বলবো আজ। এমন সময় সুধার নজর গেল সায়ন্তনের দিকে। একটু দূরে দাঁড়িয়ে সে ফ্যালফ্যাল করে চেয়ে আছে ওদের দিকে। তার উজ্জ্বল মুখটা এই কদিনে কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সায়ন্তন ও বিমলা দেবীকে দেখে কম অবাক হয়নি। সুধাই প্রথম বলল, আন্টি, আপনার সব কথা শুনবো। তার আগে সায়ন্তন, মানে আপনাদের জামাইকে একটু ডেকে নিন। ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। এসো বাবা, এসো। বলে ভবতোষবাবু সায়ন্তনকে কাছে ডেকে নিলেন। মন্দিরের সামনে গাছের ছায়ায় বেদি করা আছে ভক্তদের বসার জন্য। সেখানে বসে ভবতোষবাবুই বলতে শুরু করলেন। বিমলা দেবী সুধার হাত ধরে তখনও অশ্রু বর্ষণ করে চলেছেন। আজ থেকে 26 বছর আগের কথা। সে সময় আমার মা শ্রীমতী নিস্তারিণী দেবী বর্তমান। তাঁর অনুশাসনেই আমাদের সংসার চলত। বলতে খারাপ লাগলেও সে সময় আমাদের পরিবারের কেউই কন্যা সন্তান চায়নি।
এ নিয়ে বিমলার উপরও কম বিধিনিষেধ আরোপ করা হয়নি। প্রথম সন্তান যাতে পুত্র হয় সেজন্য যাগযজ্ঞ পূজাপাঠ কিছুই বাদ রাখা হয়নি। গর্ভস্থ সন্তানের জননী হিসাবে বিমলার দুশ্চিন্তার শেষ ছিল না। আমাকে সে বারবার আশ্রয় করে তুলতে চেয়েছে। জানিয়েছে যদি এই সন্তান পুত্র না হয়ে কন্যা হয় তাহলে তার ভবিষ্যৎ কি হবে। তাকে এবং তার সন্তানকে বাড়ি থেকে বার করে দেওয়া হতে পারে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পিতা হিসাবে আমার কি করণীয় হবে এ কথা বারংবার জানতে চেয়েছে বিমলা। কিন্তু দুর্ভাগ্যবশত আমি সে সময় এতটাই মেরুদণ্ডহীন ছিলাম যে আমি সাফ জানিয়ে দিই এক্ষেত্রে পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত। এ ব্যাপারে পরিবারের বিপক্ষে গিয়ে ওকে কোনো রকম সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব নয়। এরপর বিমলা তার পিতৃগৃহে যায় এবং সেখানেই তার প্রথম সন্তান মৃত প্রসূত হয় বলে সে আমাদের জানায়। আমরাও ভাগ্যকে মেনে নিয়েছিলাম। এর 4 বছর পর অমৃতের জন্ম হয়। এরপর বিমলা দেবী বলতে শুরু করেন, আমি এক হতভাগিনী মা রে, যে নিজের সন্তানকে কাছে রাখতে পারেনি। বলেই হাউ হাউ করে কেঁদে উঠলেন। খানিকক্ষণ পর স্থিত হয়ে আবার বলা শুরু করলেন, ওই সময় আমি আমার বাপের বাড়ি থেকে ইলার বাড়িতে চলে যাই। আমার বাপের বাড়ির সবাই এই অবস্থায় বান্ধবীর বাড়িতে যাওয়া আটকাতে চাইলেও আমি সে বারণ শুনিনি। আমাকে যে যেতেই হতো। ওই কদিন আমি ইলাদের বাড়িতেই ছিলাম। নিঃসন্তান ইলা ও তার স্বামীকে আমার অনাগত কন্যা সন্তানের দায়িত্বভার নেওয়ার জন্য রাজি করাতে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি। আমার শ্বশুরবাড়ির মতো অবস্থাপন্ন হয়তো তারা ছিলেন না, তবে ঈশ্বরের দান সন্তানের মধ্যে ভেদভাব করার মতো নীচ মানসিকতাও তাদের ছিল না। আমার সেই দুঃসময়ে মা যশোদা ও রাজা নন্দের মতো পাশে দাঁড়িয়েছিলেন আমার প্রাণেশ্বর ইলা ও তার স্বামী নির্মলবাবু। অভাব অনটনের সংসারে ওরা দুজন ছিলেন উদার মনের অধিকারী। আমার কাছে তারা সেদিন দেবদূতের চাইতে কিছু কম ছিলেন না। অবশেষে আমার ধারণা সঠিক প্রমাণ করে সুধা আমার কোলে এলো, আর আমি সেই দুধের শিশুকন্যাকে তুলে দিলাম ইলার হাতে। আর সেদিনই আমরা দুই বান্ধবী প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা নিজেদের মধ্যে আর কোনো রকম যোগাযোগ রাখবো না, যাতে এই সত্য গোপন রাখা যায়। আর সুধাও ওদের কাছে ওদের সন্তানের মতোই মানুষ হবে। এতে আমার সংসারটাও বাঁচবে আর ইলার কোলটাও ভরবে। আমার সন্তানও সুস্থ স্বাভাবিকভাবে বড় হতে পারবে একটা ভালো পরিবারে, বাবা মা দুজনের স্নেহে। তুই আমায় ক্ষমা করে দে মা, আমি অপারগ ছিলাম। তুমি নয়, সুধার কাছে যদি কেউ অপরাধী হয় তবে সে হলাম আমি, ভবতোষবাবু বলে উঠলেন। এই অপদার্থ বাবাটাকে তুই কি ক্ষমা করে দিতে পারবি মা? পারবে না মানে? খুব পারবে। মা আমাদের সাক্ষাৎ করুণাময়ী। কোত্থেকে যেন বিশ্বনাথবাবু আর তাঁর স্ত্রী সেখানে এসে উপস্থিত হলেন। বিশ্বনাথবাবু এগিয়ে এসে বললেন কথাগুলো। পূজা দিয়ে এসে আপনাদের এই বিচ্ছিন্ন পরিবারের মিলন দৃশ্যে সামিল হওয়ার লোভ সামলাতে পারলাম না বলে এগিয়ে এলাম। এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব শুনেছি, তাই বলি আমার স্মৃতিশক্তি তো এত দুর্বল হয়ে যায়নি। আমি সুধাকে প্রথম দেখেই ভাবছিলাম যে এমুক আমি কোথায় দেখেছি। আজ বুঝলাম যে ম্যাডাম এখানে পূজা দিতে আসেন, তখনই দেখে থাকবো হয়তো।
মা মেয়ের মুখের এত মিল, ঈশ্বরের কি লীলা। বিমলা দেবীকে উদ্দেশ্য করে শেষের কথাগুলি বললেন তিনি। যাই হোক, এখন সব ভুলে আপনারা পুত্র কন্যা জামাতা নিয়ে এক হয়ে যান তো। আপনাদের দেখে আমরা চক্ষু সার্থক করি। হ্যাঁ, সে তো নিশ্চয়। তা শালা সাহাব, তোমার হাতে ওটা কি? রাধা মাধবের মালা বুঝি? ফুলের রাখিও তো আছে দেখছি। পরাবে কখন? আর পূজাই বা দেবে কখন? কি সুধা, কিছু বলবে না? সায়ন্তনের কথায় হুঁশ ফিরল সুধার। ততক্ষণে তার চোখে আবেগাশ্রু দেখা দিয়েছে। সে ঘাড় নেড়ে সম্মতি জানাল, কিছু বলতে পারল না। বিমলা দেবী এগিয়ে এসে সুধার হাতে রাখিটা তুলে দিয়ে বললেন, আজ থেকে সুধামৃতকে আর কেউ আলাদা করতে পারবে না, আমিও নয়। যা মা, ভাইকে রাখিটা পরিয়ে দে। মা বলে সুধা আর অমৃত দুদিক থেকে বিমলা দেবীকে জড়িয়ে ধরল। তারপর রাধা মাধবের পূজা দিয়ে অমৃতের হাতে ফুলের রাখিটা বেঁধে দিল সুধা। বিমলা দেবীর ভাঙা সংসারটা আবার জোড়া লেগে গেল। সুধা এক মাকে হারিয়ে আর এক মা পেল এই নতুন শহরে। বিমলা দেবী আর ভবতোষবাবু সুধার কাছ থেকে নাম্বার নিয়ে দূরভাষের মাধ্যমে নির্মলবাবুকে পুনর্মিলনের সব কথা জানালেন। অবসরপ্রাপ্ত নির্মলবাবুকে বাকি জীবনটা তাদের সাথেই কাটানোর জন্য অনুরোধ করলেন। এতে সুধারও ভালো লাগবে, সেই সাথে নির্মলবাবুর ঋণ যে তারা কোনো দিন শোধ করতে পারবেন না সে কথাও স্বীকার করলেন। নির্মলবাবু প্রথমে অপ্রস্তুত বোধ করলেও পরে সুধার মুখ চেয়ে আর এ প্রস্তাব ফেরাতে পারলেন না। সামনের মাসেই তিনি পাকাপাকিভাবে এ শহরে চলে আসবেন বলে জানালেন। এদিকে সুধা আর অমৃতের তো খুব আনন্দ। পুরো শৈশব একা একা কাটিয়ে এখন যৌবনে পদার্পণ করেছে, তারা নতুন ভাই বোন পেয়ে যাবে এ কথা তো তারা কল্পনাও করতে পারেনি। মহানন্দে তাই দুই ভাই বোন গাইতে শুরু করলো, ফুল কা তারকা সবকা कहना है। কিছু কথা যা না বললেই নয়। কন্যা সন্তানকে অবহেলা করবেন না, মানুষের মতো মানুষ করে তুলুন। কন্যা ভ্রূণ হত্যা আর নয়। ভাই বোনের সম্পর্ক একটি মধুর পবিত্র সম্পর্ক। একই বৃন্তে দুটি কুসুমের মতো, এদের আলাদা করা যায় না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বিশ্বাসী সব, একে ভাঙতে দেবেন না। পতি পত্নী উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভীষণ প্রয়োজন। কোনো কিছু গোপন করবেন না, এতে সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়। অহেতুক সন্দেহ করবেন না, আস্থা রাখুন নিজের ভালোবাসার প্রতি। এভাবেই অটুট থাকুক প্রতিটি পবিত্র ভালোবাসার বন্ধনগুলি। শুভ রাখি পূর্ণিমা। मेरी बहना है सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है।